ডিসেম্বর মাস শুরু হলো বলে জঙ্গলে বেশ ঠান্ডা হাওয়া চলছিল, তার সাথে হালকা হালকা বরফও পড়ছিল। এর মধ্যে সব পশুরা খুব চিন্তায় পড়ে আর নিজেদের মধ্যে কথা বলতে লাগে। তোমাদের মনে আছে আগের বার ঠান্ডার সময় আমরা সবাই কত বন্ধু বান্ধবদের হারিয়েছিলাম? মনে হয় এবারও আমরা অনেক বেশি ঠান্ডা অনুভব করব। আমারও এটাই মনে হয়। এবার তো ডিসেম্বর মাসে এত গরম পড়ছে, ভাবো জানুয়ারি মাসে কি না হবে। বিকেল হয়ে এলো, সূর্য নেমে এলো, তাই ঠান্ডার প্রকোপও আরো বেড়ে গেল। সব পশুরাও নিজের ঘরের দিকে রওনা হয়। টিনু পাখি, ময়না আর বুলবুল যে উড়তে শুরু করে, তখন ঠান্ডা হাওয়ার জোর দাপটে ওরা আটকে যায়। আমি তো উঠতেই পারছি না, কি ঠান্ডা। টিনু পাখি ধীরে ধীরে মাটিতে এসে পড়ে আর ওর সাথে বুলবুল আর ময়নাও এসে বসে। ঠান্ডা এত বেশি ছিল যে নিজের থেকে চোখ ওদের কখন বন্ধ হয়ে যায় ওরা টের পায় না। সকালে সূর্য উঠলে ঠান্ডা একটু কমে, তো বুলবুল আর ময়নার চোখ খোলে। বুলবুল, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক তো আছি, কিন্তু টিনু এখনো ঘুমোচ্ছে কেন? বুলবুল আর ময়না ওকে ওঠানোর জন্য অনেকক্ষণ ধরে ডাকাডাকি করে, কিন্তু তখন ও ওঠে না। আরে, এই তো শ্বাস চলছে না আর শরীর তো ঠান্ডা হয়ে রয়েছে, টিনু আর বেঁচে নেই। এটা বলে ময়না আর বুলবুল কাঁদতে লাগে আর ধীরে ধীরে ওদের চারপাশে বাকি পশুরা জমায়েত হয়। দুপুর বেলার কড়া রোদে ঠান্ডা কমে, তো পশুদেরও একটু শান্তি পায়। সবাই দেখে যে একটা সারস নদীর ধারে পড়ে কাতরাচ্ছে। আরে, এই সারস কোথা থেকে এসে গেল? এর তো আঘাত লেগেছে। বেচারা নদীর জলের কারণে কত কেঁপে যাচ্ছে। তুমি একে ওইখান থেকে বাইরে বার করো, আমি এর জন্য আগুনের ব্যবস্থা করে আনছি। রামু হাতি তখন নিজের সুর দিয়ে সারসকে তুলে দাঁড় করায় আর নদীর ধার থেকে দূরে চলে আসে। আগুন জ্বালিয়ে ফেলেছি, রামু হাতি একে নিয়ে আয়। এখন সব পশুরা একসাথে বনফায়ারের সামনে বসে। ততক্ষণে ডক্টর খরগোশও সেখানে এসে পৌঁছায়। তোমার ডানায় এই ওষুধটা লাগিয়ে দি, এতে সুস্থ হয়ে যাবে তুমি। ডক্টর খরগোশ এবার ঔষধ ওর পাখায় লাগিয়ে দেয় আর সবাই সারসের খুব খেয়াল রাখে। আর আবার বিকেল হতে হতে রক্ত জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা এসে পড়ে। হে ভগবান, কি শীত করছে রে! মনে হচ্ছে আমার হাত আর পায়ে বরফ জমিয়ে যাবে এবার তো। তুমি আমার কারণে এখানে ঠান্ডায় থেকো না, নিজেদের বাড়িতে গিয়ে চলে যাও। না বন্ধু, এরম ভাবে তোমাকে ছেড়ে তো যেতে পারবো না। আমাদের মধ্যে দুজন তোমার কাছেই থাকবে। তো কালু ভালু আর রামু হাতি সারসের কাছেই থেকে যায় আর বাকিরা নিজের নিজের ঘরে চলে যায়। পরের দিন সকালে আবার শোকাতোর কান্না শোনা যায়। মিনকি চড়ুইয়ের 2 বাচ্চা ঠান্ডায় কাঁপতে কাঁপতে মারা গেছে। তাদের ওই শবের পাশে বসে মিনকি কাঁদছে। কে অভাগী মা আমি, যে নিজের সন্তানকে নিজের চোখের সামনে মরতে দেখছি। হে ভগবান, হয় ঠান্ডা কমিয়ে দে, না হলে ঠান্ডা সহ্য করার মা একটু শক্তি দে মা। সারস দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সবার দুঃখ দেখে খুব চিন্তায় পড়ে, কিন্তু করবেই বা কি? বরফ এবার খুব বেশি পড়তে লাগে। সকাল থেকে রাত হয়ে গেল, কিন্তু বরফ পড়া শেষই হলো না। সারা দিন রাত বরফ পড়ছে, ঠান্ডাও যেন বেড়েই যাচ্ছে। এবার তো পাখিদের সাথে সাথে পশুদেরও প্রাণ যেতে লাগে। জঙ্গলের 2টো খরগোশ আর একটা হরিণ ঠান্ডার কারণে মারা গেছে। এর জন্য জঙ্গলের সব পশুরা খুব দুঃখী ছিল। তোমরা আমার সাহায্য করলে, সুস্থ করে দিলে আমাকে, কিন্তু আমি তো তোমাদের কোনো সাহায্য করতে পারছি না। খুব খারাপ লাগছে আমার। এটা শুনে জঙ্গলের সব পশুরা ওর দিকে অবাক হয়ে দেখতে লাগে। আর রামু হাতি বলে, আরে সারস, এই আবহাওয়া অনেকই সাধারণ, এতে তুমি আমি কি করতে পারবো? একদম চিন্তা করো না। আমি জানি,
কিন্তু তাও আমার খারাপ লাগছে না। এই ঠান্ডাকালে কোনো না কোনো ব্যবস্থা হবেই। সন্ধে হতে না হতেই বরফ আরো জোরে পড়তে লাগে আর ঠান্ডাও খুব বেড়ে যায়। এটা দেখে সব পশু পাখিরা আরো চিন্তায় পড়ে। কে জানে আজকে কোন পশু মারা যাবে আর কবেই বা এই ঠান্ডার প্রকোপ থেকে আমরা রক্ষা পাবো। তখনই সব পশুরা আকাশে এক পরীকে উড়তে দেখে। ওই দেখো, পরি মনে হচ্ছে তো, আকাশে কেমন উড়ছে। কি বললে তুমি? পরি? সারসও তখন আকাশের দিকে দেখে আর পরীকে দেখে আনন্দে লাফিয়ে ওঠে। আরে নীলপরি, ঠিক আছো? আরে প্রিয় সারস! পরী এবার মাটিতে নেমে আসে আর সারসকে দেখে খুব খুশি হয়। নীলপরি, ঠিক আছো? তোমায় দেখে আমার খুব আনন্দ হচ্ছে। আর আমারও তোমাকে সুস্থ স্বাভাবিক দেখে খুব ভালো লাগছে। না হলে তো আমি ভাবছিলাম যে সারসটা আমাকে বাঁচিয়ে তো নিল, কিন্তু আমাকে বাঁচাতে গিয়ে ওর প্রাণ না চলে গেলে হয়। তোমরা নিজেদের মধ্যে কি গল্প করছো গো? কিছু তো বুঝতে পারছি না আমি। আমি তোমাদের বলছি বন্ধুরা, আমি হলাম নীলপরি। আমার পিছনে এক দানব পড়েছিল, আমাকে মেরে আমার শক্তি নিতে চেয়েছিল। একদিন যখন ওই দানব আমাকে মারতে চেষ্টা করছিল, তখন এই সারস সেখানে আসি আর নিজের ঠোঁট দিয়ে রাক্ষসের ওপর হামলা করে। ওই দানব উল্টো ওকে মারতে থাকে, তাতে এই সারসের ডানায় আঘাত লেগে যায়। কিন্তু এর ঠোঁটের আক্রমণে ওই দানব খুব গুরুতর আঘাত পায়। আমিও আহতই ছিলাম, তাই এখনো পর্যন্ত এখানে পৌঁছাতে পারিনি। আজ সকালেই ঠিক হলাম, তাই একে খুঁজতে এলাম। আমি খুব খুশি হয়েছি। এই সারস আমাদের জঙ্গলে থাকে, এত ভালো কোনো সমস্যা করে না ও। খুব ভালো সারস। হ্যাঁ, কিন্তু কোনো সাহায্য করতে পারছি না তো আমি। খুব খারাপ লাগছে আমার। আরে কি হয়েছে সারস? কি সমস্যায় আছো তুমি বলো? আসলে এই জঙ্গলটা পাহাড়ের মধ্যে, তাই এখানে প্রচুর ঠান্ডা পড়ে। প্রতিদিন রাতে কোনো না কোনো জানোয়াররা মরেই যায়, আর আমি তো সাহায্যও করতে পারছি না এদের। ওর মুখ দিয়ে এই কথা শুনে নীলপরি বাকি পশুদের দিকে তাকায়, যাদের মুখে ভয় আর চিন্তার ছাপ ছিল। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো সারস, এবার আমাকে সুযোগ দাও, আমিও তোমাকে সাহায্য করব। এটা বলে নীলপরি নিজের ছড়ি ঘোরায় আর মাটি থেকে একটা খাম্বা নিজেই বেরিয়ে আসে। ধীরে ধীরে ওই খাম্বা খুব লম্বা হয়ে যায় আর ওর চারদিকে 4টে পাখা বেরিয়ে আসে। আরে এত বড় বড় ডানা, এতে অনেক ঠান্ডা বেড়ে যাবে। তা হবে না বন্ধুরা। এটা বলতে সেই পাখা চলতে লাগে আর পাখা দিয়ে গরম হাওয়া আসতে লাগে। আরে বাহ! ধীরে ধীরে গরম হাওয়া পুরো জঙ্গলে ছড়িয়ে যেতে লাগে আর সেই বরফ পড়া শেষ হয়ে যায়। খুব ভালো, কত গরম হাওয়া পাচ্ছি। এই গরম হাওয়াতে আমার অনেক শান্তি লাগছে। আরে বাহ, কি আরাম লাগছে। এবার শান্তিতে শুতে পারবো আমরা, আর এই পুরো শীতে কারোর কোনো সমস্যা হবে না। ঠিক আছে বন্ধুরা, এবার আমি আসি। আর প্রিয় সারস, আবার তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ পরি, অনেক বড় সমস্যার সমাধান করলে। যারা অপরের সাহায্য করে তার সাথে কখনো খারাপ হয় না। এটা বলে নীলপরি গায়েব হয়ে যায় আর সবাই গরম হাওয়ার মজা নিতে লাগে।